মর্নিং। তোমাদের বিএসসি ইতিহাস 4th সেমিস্টারে এর আগে আমি সুপারফাস্ট যে সাজেশনটা ছিল সেই সাজেশনটা দিয়ে দেওয়া হয়েছে, সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবে। এখন আমি 3 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের সেগুলো অল্প বলছি, ভালো করে শুনবে, কিছুটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ভালো করে শোনো। আশা করি এখান থেকে তোমরা লিখতে পারবে কিছুটা। আমি সর্বপ্রথম যে প্রশ্নটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে দস্তক। যে দস্তক বলতে কি বুঝি বা দস্তক কি। দেখা যাচ্ছে যে ইংরেজ কোম্পানি যখন বাংলায় তাদের আধিপত্য বিস্তার শুরু করে সেই সময় মোগল সম্রাট ফারুক শিয়ার 1717 খ্রিস্টাব্দে, মোগল সম্রাট ফারুক শিয়ার 1717 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানিকে দস্তক প্রদান করে। দস্তক কথাটির অর্থ হচ্ছে ছাড়পত্র। তাহলে আমরা এখান থেকে জানলাম যে দস্তক মানে হচ্ছে ছাড়পত্র। এটি প্রদান করেছিল মোগল সম্রাট ফারুক শিয়ার, তাকে প্রদান করা হয়েছিল ইংরেজ কোম্পানিকে। এতে বলা হয়েছিল ইংরেজ কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করতে পারবে। এর ফলে তাদের অর্থনৈতিক ক্ষেত্র থেকে যেমন সুবিধা হয়েছিল, রাজনৈতিক ক্ষেত্রে তাদের যথেষ্ট গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল। এবং ধীরে ধীরে দেখা যায় এই দস্তকের অপব্যবহার শুরু করে ইংরেজ কোম্পানি, যেটা পরবর্তী সময় আমরা জানি যে পলাশি বা বক্সার যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে আমরা যদি দস্তক আসে তাহলে লিখতেই পারি যে দস্তক কথার অর্থ হচ্ছে ছাড়পত্র। ইংরেজ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যায় বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করবার জন্য মোগল সম্রাট ফারুক শিয়ার বার্ষিক 3 লক্ষ টাকার বিনিময়ে যে বিনা শুল্কে ব্যবসা বাণিজ্যের অধিকার প্রদান করেছিল সেটাকেই বলা হচ্ছে দস্তক। খুব ভালো করে প্রশ্নটা তোমরা পরীক্ষার জন্য দেখে যাবে, ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। এরপর আমরা রাওলাট আইন এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড করব। রাওলাট আইন এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বলতে কি বুঝি, যে রাওলাট যে আইন রয়েছে, দেখো ব্রিটিশ সরকার যখন দেখলো ভারতবর্ষে তাদের বিরুদ্ধে একের পর এক সংগ্রাম হচ্ছে, সেই সময় ব্রিটিশ সরকার ভারতীয়দের এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য স্যার সিডনি রাওলাটের নেতৃত্বে একটি কুখ্যাত আইন পাশ করে, যেটি রাওলাট আইন নামে পরিচিত। এই আইনে কি বলা হয়েছিল, এই আইনে বলা হয়েছিল ভারতীয়দের বিনা বিচারে গ্রেপ্তার করা যাবে, যে কোনো ব্যক্তির ঘর তল্লাশি করা যাবে। এটি ছিল রাওলাট আইনের মূল বিষয়বস্তু। তো এই রাওলাট আইনের প্রতিবাদে দেখা যায় সমগ্র ভারতবর্ষ ক্ষোভে পেটে পড়ে, যার প্রতিবাদে 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসর শহরে বেশ কিছু জনগণ সমবেত হয়েছিল। সেখানে জেনারেল ডায়ারের নেতৃত্বে একটি বিরাট পুলিশ বাহিনী এসে উপস্থিত হয় এবং সেখানে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়, যেখানে অসংখ্য নরনারী প্রাণ হারায়। এই ঘটনাকেই ইতিহাসে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে আমরা জেনে থাকি। এই ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেন। গান্ধীজি বলে এই শয়তান সরকারের সংশোধন অসম্ভব। ঠিক আছে, এটি ছিল মেনলি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এবং রাওলাট আইন। ব্রিটিশ সরকার ভারতের বৈপ্লবিক আন্দোলন দমন করবার জন্য একটি কুখ্যাত আইন পাশ করেছিল স্যার সিডনি রাওলাটের নেতৃত্বে, যেটি ইতিহাসে রাওলাট আইন নামে পরিচিত। এই আইনের প্রতিবাদে সমগ্র দেশ যখন ক্ষোভে ফেটে পড়ে, সেই সময় পাঞ্জাবের অমৃতসর শহরে বেশ কিছু লোক সমবেত হয়েছিল এবং সেখানে জেনারেল ডায়ারের নেতৃত্বে একটি বিশাল পুলিশ বাহিনী এসে উপস্থিত হয় এবং সেখানে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়, যেখানে অসংখ্য নরনারী প্রাণ হারায়, যেটি ইতিহাসে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। খুব ভালো করে প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। এরপরে সম্পদের নির্গমন ও পলাশির লুণ্ঠন রয়েছে। সম্পদের নির্গমন বলতে আমরা কি বুঝি এবং পলাশির লুণ্ঠন একই বিষয় রয়েছে। আমরা জানি 1757 খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে সিরাজউদ্দৌলার যে যুদ্ধ হয়েছিল সেটি ইতিহাসে পলাশির যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে সিরাজের সেনাপতিদের বিশ্বাসঘাতকতায় সিরাজের পরাজয় ঘটে। তো ইংরেজ কোম্পানি যখন পলাশির যুদ্ধে জয়লাভ করে তখন বাংলা থেকে তারা ব্যাপক পরিমাণে সোনা, রূপো থেকে শুরু করে দামি যত সমস্ত দ্রব্য রয়েছে তারা ইংল্যান্ডে রপ্তানি শুরু করে। এই যে এত পরিমাণ যে তারা সোনা, রূপো থেকে শুরু করে টাকা পয়সা, ধন সম্পদ লুণ্ঠন করতে থাকে, ঐতিহাসিকগণ এটিকে পলাশির লুণ্ঠন, সম্ভবত পার্সিভেল স্পিয়ার, আমি নামটা ঠিক মনে হচ্ছে না, এটিকে পলাশির লুণ্ঠন বলে চিহ্নিত করেছে। বা সম্পদের নির্গমন যে বিষয়টি সেটি রমেশচন্দ্র দত্ত তার যে গ্রন্থ রয়েছে সেখানে বিষয়টিকে তুলে ধরেছে যে কী পরিমাণ সম্পদ ভারতবর্ষ থেকে পলাশি যুদ্ধে জয়লাভ করার পর ইংরেজ কোম্পানি তাদের দেশে নিয়ে যায়। তাহলে আমরা পলাশি লুণ্ঠন বলতে এটাই বুঝতে পারলাম যে পলাশি যুদ্ধে জয়লাভ করার পর ইংরেজ কোম্পানি যে পরিমাণ ধনসম্পদ বাংলা থেকে লুণ্ঠন করে সেটিকে ঐতিহাসিকগণ পলাশি লুণ্ঠন নামে জেনে নিয়েছে। এরপরে আমরা সত্যবিলোপ নীতি এবং অধীনতামূলক মিত্রতা নীতি, এই দুটো তোমরা অবশ্যই দেখে যাবে। কমন রয়েছে সত্যবিলোপ এবং অধীনতামূলক মিত্রতা নীতি।
তারপরে আমি আরেকটা প্রশ্ন তোমাদের আলোচনা করছি যে অন্ধকূপ হত্যা। অন্ধকূপ হত্যা বলতে আমরা কি বুঝি? সিরাজের কলকাতা অভিযানকালে হলওয়েলের বর্ণনা অনুযায়ী জানা যায় সিরাজ একটি ক্ষুদ্র কক্ষে সম্ভবত বেশ কিছু ইংরেজ কর্মচারী 123 জনকে একটি ক্ষুদ্র কক্ষে বন্দি করে রাখে, যাদের মধ্যে অসংখ্য ইংরেজ কর্মচারী মারা যায়। এই ঘটনাটিকে অন্ধকূপ হত্যা বলা হয়। যে সিরাজের কলকাতা অভিযানকালে সিরাজ বেশ কিছু ইংরেজ কর্মচারীকে একটি ক্ষুদ্র কক্ষে বন্দি করে রেখে দেয়, যাদের মধ্যে অনেকেই প্রাণ হারায়। যে ঘটনাটিকে আমরা অন্ধকূপ হত্যা নামে জেনে থাকি। প্রশ্নটি কমন রয়েছে। এরপরে তোমরা আরও যে প্রশ্নটা দেখবে আমি আলোচনা করে দিচ্ছি। যেমন আমি দস্তক বললাম, পলাশীর লুণ্ঠন বললাম, সম্পদের নির্গমন বললাম, অধীনতামূলক মিত্রতা নীতি এবং শর্ত বিলোপ নীতি। অধীনতামূলক মিত্রতা এবং শর্ত বিলোপ নীতির প্রবর্তক আমরা জানি লর্ড ডালহৌসি ছিল শর্ত বিলোপ নীতির প্রবর্তক। তিনি একজন ঘোরতর সাম্রাজ্যবাদী শাসক ছিলেন এবং এই শর্ত বিলোপ নীতির মূল বিষয়বস্তু কী ছিল? যে কোনো দেশীয় রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যায় তাহলে সেই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যাবে। এটিকেই বলা হয় শর্ত বিলোপ নীতি। এর দ্বারা তিনি একের পর এক রাজ্য জয় করেছিল। সাতরা, ঝাঁসি, সম্বলপুর এইসব রাজ্যগুলি তিনি জয় করেছিলেন। আর অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক ছিল কে ছিল? লর্ড ওয়েলেসলি। 1758 খ্রিস্টাব্দে তিনি এই নীতির প্রবর্তন করেন, অধীনতামূলক মিত্রতা নীতি। মেনলি হচ্ছে তার ইংরেজদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা। এই প্রশ্নটা তোমরা দেখবেন। সূর্যাস্ত আইন আরেকটি প্রশ্ন রয়েছে। সূর্যাস্ত আইন, যে সূর্যাস্ত আইন যে এটি চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে যুক্ত। তোমরা বড় প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্ত আমি বলেছি কমন রয়েছে। যে ইংরেজ কোম্পানি চিরস্থায়ী বন্দোবস্ত যে শর্তগুলো দিয়েছিল তার মধ্যে বলা হয়েছিল যে নির্দিষ্ট দিনে সূর্য ডোবার আগে যদি জমিদার তার প্রাপ্য রাজস্ব মিটিয়ে দিতে না পারে তাহলে সেই জমি তার অধিকারে থাকবে না এবং সেই জমি পুনরায় নিলামে তোলা হবে। এটিকে সূর্যাস্ত আইন বলা হয়। তোমরা ইয়ং বেঙ্গল এবং হচ্ছে গিয়ে নব্যবঙ্গ এই প্রশ্নটাও দেখবে। ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ বলতে আমরা কাদের বুঝি? ঠিক আছে। হেনরি লুইডিভিয়ান ডিরোজ যে ছিল হিন্দু সমাজের যে বিভিন্ন ধরনের কুসংস্কার রয়েছে সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য হিন্দু সমাজের যে তিনি সংস্কার করেছিল সেটিকে বলা হয় কি বলা হয়? ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ আন্দোলন। যাদের মধ্যে অন্যতম ছিল প্যারীচাঁদ মিত্র, রামলোচন রায়রি, শিবনাথ শাস্ত্রী। তাদের প্রতিষ্ঠিত দলের নাম ছিল ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ। ঠিক আছে। এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখবে। তাহলে এই যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, দস্তক, দেওয়ানি, অন্ধকূপ হত্যা, তারপর রয়েছে তোমাদের রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, অধীনতামূলক মিত্রতা নীতি, শর্ত বিলোপ নীতি, ঠিক আছে, সূর্যাস্ত আইন, ইয়ং বেঙ্গল, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে বারবার করে ভিডিওটি শোনো, মেন বিষয়বস্তু বুঝতে পারবো। আমরা দস্তক মানে আমি বলেছিলাম ছাড়পত্র, বাংলা বিহার উড়িষ্যা দেওয়ানি অধিকার লাভ, বাংলা বিহার উড়িষ্যা তারা রাজস্ব অধিকার লাভ করেছিল। পলাশী লুণ্ঠন বলতে বোঝানো হয়েছিল পলাশী যুদ্ধে জয়লাভ করার পর যে বিপুল পরিমাণ সোনার আমদানি করেছিল সেটাই পলাশী লুণ্ঠন। এবং সম্পদের নির্গমন, অধীনতামূলক মিত্রতা এবং শর্তমূলক নীতি আমি বললাম। সূর্যাস্ত আইন বলেছি আমি যে সূর্যাস্ত আইন মেন বিষয়বস্তু কী রয়েছে। হ্যাঁ, তারপরে তোমরা এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে দেখে যাও, পরীক্ষার জন্য খুব কমন রয়েছে। গান্ধীজির থেকে তোমাদের প্রশ্ন থাকতে পারে। গান্ধীজির থেকে সত্যাগ্রহ প্রশ্নটা কমন রয়েছে। যে গান্ধীজি যে আন্দোলনগুলো করেছিল সেই আন্দোলনগুলোর মেন বিষয়বস্তু ছিল যে সত্যাগ্রহ। সত্যাগ্রহ কথাটির অর্থ হচ্ছে সত্যের প্রতি আগ্রহ। ঠিক আছে। সত্যাগ্রহ, সত্যের প্রতি আগ্রহ বা বিশ্বাস। তিনি এই পথেই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অবতীর্ণ হয়েছিল। এই প্রশ্নটাও তোমরা ভালো করে দেখে যাবে। সবাই এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাও এবং পরবর্তী সময় 12 নম্বরের প্রশ্নগুলো তোমাদের আগে আমি বুঝিয়ে দিয়েছিলাম, সেগুলো সেখান থেকে দেখে নেবে তোমরা। এখন বোঝানো সম্ভব নয়, আমি 6 নম্বরের প্রশ্নগুলো চেষ্টা করছি তোমাদের বুঝিয়ে দেওয়া। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।